এত নিখুঁত ছন্দে কি করে লিখলাম। চুরি করা মহাপাপ পড়িয়াছি বারবার। এস এম সুলতানকে আপনি কিভাবে চেনেন আর কিভাবে সম্পর্ক কোন পর্যায়ে পর্যন্ত এটা গেল? একটা খুব মজার ব্যাপার। ষষ্ঠীতলা পাড়ায় একটা বাড়ি ছিল, যে বাড়িটাতে আমাদের আড্ডা ছিল। ইনি ছিলেন আব্দুল মালিক, অ্যাডভোকেট আব্দুল মালিক সাহেব। ওনার 3 ছেলে, সেলিমুল আজম, আলিম আর ডালিম। তো আলিম তো বাইরে থাকতো, পাকিস্তানে থাকতো, পশ্চিম পাকিস্তানে তখন। আর সেলিম ভাইয়ের বাড়ি হিসাবে ওই বাড়িটাতে আমাদের আড্ডা ছিল একটা। আর ওই বাড়িতেই ওই সমস্ত ওনার ওই টেবিল উকিল সাহেবের টেবিল সব ভেতরে ঢুকিয়ে দিয়ে ওইটা ছিল আমাদের ছবি আঁকার ক্লাস। এটি কত সালের দিকের কথা বলছেন? হ্যাঁ, কত সালের দিকে এটা? এটা তখন আমরা ক্লাস 4-5-6 এর দিকে, আচ্ছা, এই সময় বলছি। এখান থেকে আরম্ভ করে শেষ সময় পর্যন্ত কিন্তু ওই বাড়িতে আমাদের ওই পোস্টার লেখালেখি ওই বাড়িতেই চলতো। আচ্ছা, হ্যাঁ, লোকায়। যাই হোক, তো ওর পাশেই ছিলেন আবার DI1, মানে যিনি আমাকে অসম্ভব ভালোবাসতেন এবং আগে থেকেই আমাকে খবর পাঠিয়ে দিতেন। ওনার ভাসতে ছিল একটা, তাকে দিয়ে বলর নামে ওয়ারেন্ট হচ্ছে, ওই জন্য লুকায় যায়। তো এই সেলিম ভাইদের বাড়িতে সুলতান ভাইয়ের কাছে আমরা ছবি আঁকা শিখতাম। ওই বাড়ির সাথে মানে এস এম সুলতানের সম্পর্কটা কি, মানে কিভাবে কানেক্টেড ওখানে? এটা কানেক্টেড হচ্ছে আমাদের থ্রু দিয়ে। আচ্ছা, আর সেলিম ভাইয়ের কথা ওনার বাবা খুব মানতেন। তো সেলিম ভাই বলতো যে, আব্বা আপনার যখন না থাকে, আপনি যদি ভেতরে বসেন তাহলে এইটাকে আমরা ক্লাস হিসাবে করতে পারি। তো উনি রাজি হয়ে যেতেন। তো যাই হোক, ওইখানে আমরা মূলত ওই ডালিমদের বাড়িতে, সেলিম ভাইদের বাড়িতে আমাদের ছবি আঁকার ক্লাস হতো। বাইরে একটা ডোবা ছিল পাশে, ওই ডোবার পাশে যেমন আঁকা শেষ হলো, সুলতান ভাই বললেন রং দে। তা আমি বল কি রং দেবো, এটা তো আমি তো কচুর পাতা এঁকেছি এগুলো সব, তো কচুর পাতার মতো রং তো একটাও পাচ্ছি না। তো কে বলেছে কচুর পাতা সবুজ হতে হবে, ওরকম রং হতে হবে? কচুর পাতা হলুদ হতে পারে, কচুর পাতা লালও হতে পারে। তোর যেটা মন রং দিতে ইচ্ছে করবে ওই রং দে, তোর কাজ রং দেওয়া, রং দিয়ে যাবি। রং দিয়ে ভালো লাগছে কিনা দেখতে, যদি রং দিয়ে দেখতে ভালো লাগে, বাহ সুন্দর। এইভাবে সুলতান ভাইয়ের সঙ্গে আস্তে 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 এমন সম্পর্ক হয়ে গেল আমার, যে উনি যখন চাচার রাজবাড়িতে থাকতেন তখন একটা বিশাল রুম পরিষ্কার করে উনি সেখানে থাকতেন। তা আমি সকালে চলে যেতাম ওনাকে ঘুম থেকে তুলতে। তারপরে ওনার ওই সরঞ্জাম কাঁধে নিয়ে নীলগঞ্জ যেতাম হাঁটতে হাঁটতে। উনিও হাঁটতেন, আমিও হাঁটছি। হ্যাঁ, একদিন ওরকম তুলতে গেছি ওনাকে, যে সুলতান ভাই দরজা বন্ধ ছিল, খোলা, বন্ধ মানে আটকানো আর কি, খিলটিল দেওয়া না, তো খোলা। ওনার কাছ থেকে চুরি করবি, ওনার কাছে চুরি করার কিছু ছিল না। তো যাই হোক, খুলে গেল, খুলে যে এরপরে ডাকলাম সুলতান ভাই ডাকতেই ঘুমিয়ে গেল। এই থাম দাঁড়া, ঢুকিস না। দেখুন একটা হাড়ি মাথায় দিয়ে শুয়ে আছে। উনি উঠে হাড়িটা খুললেন, একটা গোখরো সাপ বেরিয়ে একটা ফাঁক দিয়ে ভেতরে ঢুকে চলে গেল। বলে রাত্রে এসছিল, আবার কোথায় যাবে ধরে রেখে দিয়েছিলাম, ছেড়ে দিলাম, চলে গেল, ওর জায়গায় চলে গেল। এইরকম একটা সম্পর্ক সুলতান ভাইয়ের সঙ্গে আমার ছিল। এই সম্পর্কটা কোন পর্যন্ত ছিল? এই সম্পর্কটা ছিল আমার ক্লাস 7-8 পর্যন্ত ছিল। তারপরে সুলতান ভাই হারিয়ে গেলেন, পেলাম না আর সুলতান ভাই নাই, দেশেই নাই, কোথাও নাই। এই সুলতান ভাই নাই, তো আমার তো এদিকে ছবি আঁকার নেশা তখন পেয়ে বসেছে। ছবি আঁকি আর কি, বাড়ি বসে বসে ছবি আঁকি,
খাতা ভরে ছবি আঁকি। হ্যাঁ, তো তখন ওই ছবি আঁকতে আঁকতে মাথায় ঢুকলো যে না, ছবি আঁকাটা আমাকে শিখতে হবে। এই চলে গেলাম আমি মহেশ্বর পাশা খুলনা। মহেশ্বর পাশায় গেলাম। ওখানে 1 বছর শেখার পরে যখন ওরা মেহমান করে চিফ গেস্ট করে নিয়ে আসলেন জয়নুল আবেদিন স্যারকে, তো জয়নুল আবেদিন স্যার আমার স্কেচ দেখে এত পছন্দ করলেন, উনি অসম্ভব পছন্দ করলেন এবং উনি বললেন যে তোর স্কেচ এত ভালো, ম্যাট্রিক পাস করেছিস? বললাম না। যা ম্যাট্রিক পাস কর, সোজা ম্যাট্রিক, এখান থেকে বেরো, যা ম্যাট্রিক পাস কর, ম্যাট্রিক পাস করে আমার আর্ট কলেজে চলে আয়, ওটা এখন কলেজ হয়ে গেছে, স্ট্রেট আর্ট কলেজে চলে আসবি। এই ম্যাট্রিক পাস করতে আসলাম। ম্যাট্রিক পাস করতে এসে এই তখন তরিকুলরা বন্ধু হলো এই সময়গুলোতে আর কি। তারপরে ম্যাট্রিক পাস করে তো ওই যে বললাম যে ইয়েতে লেটার পেয়ে গেলাম বাংলায়। তো বড় ভাই চেপে ধরলেন যে তোকে জেনারেল লাইনে পড়তে হবে, বাংলা পড়তে হবে। তো আর কি ঢুকে গেলাম কলেজে। এই কলেজে ঢুকলাম, আর আর্ট কলেজে যাওয়া হলো না, একটা ইতি পড়ে গেল। এই কলেজে ঢুকে আমরা শুরু করলাম নাট্য আন্দোলন, যে আমরা কলেজের ছেলে মেয়েরাই নাটক করব, আমরাই লিখবো, আমরাই করব। তখন তসবির মহলে আমরা নাটক করতাম সকালে, এবং সকালে হাউসফুল হয়ে যেত এবং টিকিট কেটে দেখতে হতো মানুষকে। কত টাকা টিকিট ছিল ওই সময়? সামান্য টাকার টিকিট ছিল, হয়তো আটানা, পয়সার হিসেবে, পয়সার হিসেবে। হ্যাঁ, সামান্য টিকিট ছিল, দাম ছিল। যাই হোক, তবু লোক তো টিকিট কেটে দেখতে আসতো এবং হল ভরে যেত। তো লিখতাম মূলত আমি, আর আমি, আকরাম হোসেন সাহেব লিখতেন, সৈয়দ আকরাম যিনি এখন রবীন্দ্র প্রফেসর ঢাকা ইউনিভার্সিটির, আমার 1 বছরের সিনিয়র ছিল, আকরাম ভাই বলতাম এবং তুমি তুমি করেই ডাকতাম। তো আকরাম ভাই আমাকে রাজনীতি থেকে আস্তে আস্তে একটু সরিয়ে নিয়ে গেছেন আর কি। যাই হোক, তো ওই কি বলে যে এই করতে করতে ইন্টারমিডিয়েটেও যখন লেটার পেয়ে গেলাম, স্পেশাল বাংলাতে 60-এর উপরে নাম্বার, আর কি বলে 70-এর উপরে নাম্বার, আর নর্মাল ইয়েতে লেটার পেয়ে গেলাম বাংলায়। তো পেয়ে এই অনার্সে আমাকে ভর্তি করে নিল। তো অনার্সে ভর্তি হলাম, এখানে সাবসিডিয়ারি পর্যন্ত পড়লাম। সাবসিডিয়ারি পড়বার পরে ফাইনাল ইয়ারে বড় ভাই বললো তুই রাজশাহী যা। আমি রাজশাহী চলে গেলাম। রাজশাহী গিয়ে তখন আমার ডক্টর আবুহেনা মুস্তফা কামাল হলেন আমার লোকাল এবং লিগাল গার্জিয়ান। হ্যাঁ, তো এই ওনার সঙ্গেও একটা সঙ্গ পেয়েছি অনেক। উনি আমাকে একদিন টান দিয়ে রেডিওতে নিয়ে গেলেন। তখন আমি রেডিওতে জয়েন করিনি, তখন তো আমি ছাত্র। রেডিওতে নিয়ে যেয়ে বললেন, রাজশাহী রেডিওতে ডক্টর মনিরুজ্জামানের ভাই খুব ভালো গান লেখে। আরে মুশকিলের ব্যাপার, গানের তো চাহিদা আসতে লাগলো। আমি যাই লিখি আর ভালো মনে হয় না। 2টা মানুষের সম্পর্ক জড়িত, বড় ভাই ডক্টর মনিরুজ্জামানের ভাই, আর আবুহেনা মুস্তফা কামাল বলেছেন খুব ভালো লেখেন। কারণ খুব ভালো তো আর আমার হচ্ছে না, যাই লিখি হয় না। ওই করতে 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 পছন্দ হলো 1টা 2টো, ওই কিছু কিছু গান তখন করেছি রাজশাহী রেডিওতে। যাই হোক, তারপরে তো অনার্সের পরে MA তো চলে গেলাম ঢাকায়, বড় ভাইয়ের ওখানে থাকতাম। তো এইভাবে বিভিন্ন এই মানুষগুলোর একটা বিভিন্ন ধরনের প্রভাব আমার উপরে আছে। সুলতান ভাইকে পেলাম আবার অনেক পরে, যখন সুলতান ভাই ঢাকায় আসলেন। ঢাকায় থাকতে পারলেন না, ফিরে আসলেন নড়ালে। মানে ইউরোপ ঘুরে চলে এসে আবার দেশে যখন আসলেন তখন আবার, হ্যাঁ, তখন এই জেলা স্কুলের কি বলে MM কলেজের, পুরনো MM কলেজের
একাডেমিক ভবনে? না, পুরনো MM কলেজের যিনি হোস্টেল সুপারিনটেন্ডেন্ট ছিলেন কাশেম স্যার, ভূগোলের, ওনার রুমে থাকতেন উনি। আচ্ছা, উনিও এক পাগল, ইনিও এক পাগল, দুই পাগলে মহা মিলন, মহা ফুর্তিতা ওখানে থাকেন। ওনার ইয়েতেই এই যে যশোরে ছবি আঁকার একটা স্কুল মতো হয়েছে, চারুপীঠ। চারুপীঠ, এটা ওনার আগ্রহেই এই ছেলে মেয়েরা করেছিল, ভালোই করেছিল। এখন আছে কিনা জানি না, আছে, যাক, ভালো থাকলে খুব ভালো। আমার তো আর তবে এমনিতে লেখালেখি, গান লেখা, গান তো লেখা যায় না আসলে, আসলে তো গীতি কবিতা লিখতে হয় নাকি, না কবিতা লিখতে হয়, কি পদ্য লিখতাম আমি। জিনিসটা হচ্ছে যে আমি পদ্য লিখতাম, সেই পদ্য মানে স্কুল ম্যাগাজিনে ছাপা হতো। জি, আবার বাইরে শতদল নামে একটা পত্রিকা ছিল, ওটাতেও ছাপা হতো। সেই সময়ের একটা পদ্যর কথা মনে আছে, এবং এখন খুব অবাক হয়ে ভাবি যে তখন তো ছন্দ কি তাই জানতাম না, এত নিখুঁত ছন্দে কি করে লিখলাম। চুরি করা মহাপাপ পড়িয়াছে বারবার, ভুল হলে পাঠশালে ছিল না কোন স্তর, বৃদ্ধ সে পণ্ডিত, লোক বড় মজবুত, পিটুনির চোটে তার পালাতো দেশের ভূত। আপনি যে এটা মাত্রাবৃত্ত ছন্দে লিখেছি, অথচ ছন্দ কি তাই আমি তখন জানতাম না, কিছুই জানতাম না, কিন্তু নিখুঁত মাত্রাবৃত্ত ছন্দে লেখা। যাই হোক, আর বড় ছিল আর কি ওই লিচু চোরের প্রভাব থেকে লেখা আর কি, নজরুলের লিচু চোরের প্রভাব থেকে লেখা। SM সুলতানের একটা দর্শন মোটামুটি আমরা বোঝার চেষ্টা করি, জানি। তা আপনি খুব কাছ থেকে তাকে দেখেছেন, হ্যাঁ, তার এই যে জীবনবোধ, তার যে চিন্তা দর্শন, এইগুলো কি আপনার জীবনে কোনো প্রভাব আছে? সুলতান ভাইয়ের আগের ছবি আপনারা দেখেননি, কেউই দেখেনি। এইখানে একবার একটা এক্সিবিশন হয়েছিল টাউন হলে, ওই একমাত্র এক্সিবিশন হয়েছিল তার। এর আগে তার যে স্কেচ, তার যে মানে আপনার প্রকৃতির ছবি, পাহাড়ের ছবি, মানে অপূর্ব সব ছবি, সব তো পাকিস্তানে রয়ে গেছে। মানে উনি কাশ্মীরে যাওয়ার পরে যে সমস্ত ছবি এঁকেছিলেন সেইগুলো নাকি পরবর্তী জীবনের ছবি এগুলো? না, এগুলো তার আগের জীবনের। আচ্ছা, উনি এক সময় ওখানে আড্ডা ছিল ওনাদের অনেকের, ফতেহ লোহানী ভাই, SM সুলতান, আমার ওর এক চাচাতো ভাই ছিলেন খানাতা ভাই, এনাদের সঙ্গে মিলিয়ে একটা আড্ডা ছিল তাজমহল হোটেলে। আর তার খুব শখ ছিল একটা তাজমহলের ছবি এঁকে দিতে হবে। তো সুলতান ভাই তাকে তাজমহলের ছবিও এঁকে দিয়েছেন। সেই ছবি তার ইয়েতে, আমি 70-এ যখন করাচি গেছি, আমি তখন দেখে এসেছি সেই ছবি, তার ওখানে টাঙানো আছে। হ্যাঁ, এখন আছে কিনা তা তো আর বলতে পারবো না।